যারা এই মুহূর্তে নেক্সাস টেলিভিশন দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টিভির প্রতিদিনের আয়োজন শুক্র এবং শনিবার বাদ দিয়ে চলমান দেখার জন্য। চলমান ঘটনা নিয়ে কথা বলে, চলমান বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আড্ডা দেয় এবং সেই আড্ডায় আমাদের সঙ্গে অতিথিরা যোগ দেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এটি নিয়ে রাজনীতিবিদরা বেশ শঙ্কিত হয়েছেন। এই শঙ্কা শুধু রাজনীতিবিদদের তাই নয়, এই শঙ্কা শিল্পী, সাহিত্যিক, পাবলিক ফিগার যারা, অর্থাৎ সেলিব্রিটি যারা জননন্দিত ব্যক্তি, জনপরিচিত ব্যক্তি, তাদের প্রত্যেকেরই। এবং এই শঙ্কা থেকে পৃথিবীর কেউই হয়তো এখন মুক্ত না, সেটি হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের ছবি, কণ্ঠস্বর, ভাবভঙ্গি এই সব কিছু কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। এমনকি যেখানে আপনি উপস্থিত নেই সেখানে আপনাকে উপস্থিত করে দেওয়া হচ্ছে। কারো চেহারা ব্যবহার করে ভুয়া পণ্য বিক্রি করা হচ্ছে, কারো চেহারা ব্যবহার করে ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং কোথাও এর মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য, ব্যক্তিগত ক্ষতি সাধনের উদ্দেশ্য এই বিষয়গুলি পূর্ণ করা হচ্ছে। আজকে এই নিয়ে কথা বলার জন্য আমরা বিষয় ঠিক করেছি এআই এর বাজারে ভোট দেই কাহারে, এবং এই নিয়ে কথা বলার জন্য আমাদের মধ্যে দুজন অতিথি এসেছেন। মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক, তিনি একই সাথে রাজনীতি কর্মীও, এবং ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার এবং রাজনীতি বিশ্লেষক। ইউটিউবে সরাসরি অনুষ্ঠান দেখতে পারবেন নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায়, এবং ফেসবুকে দেখতে পাবেন নেক্সাস টিভি ডিজিটাল বিডি এই অ্যাড্রেসে। চলুন তাহলে রাকিব, আপনাকে দিয়ে শুরু করা যাক। আপনি তো আমাদের মধ্যে সবচেয়ে তরুণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। ইউভাল নোয়া হারারি শঙ্কা প্রকাশ করেছেন, ইলন মাস্ক শঙ্কা প্রকাশ করেছেন, যদিও এরা একে বাধা দেওয়ার চেষ্টা তো করার কথা বলেনি নাই, বরং ইলন মাস্ক তো গাড়ি তৈরি করার চেষ্টা করছেন, গুগল গাড়ি তৈরি করার চেষ্টা করছে ড্রাইভারলেস, এআই দিয়ে চলবে, হয়তো একসময় প্লেনও নাকি এআই দিয়ে চলবে, এখনও চলে অটো পাইলট এক ধরনের এআই। কিন্তু শঙ্কাও কিন্তু আছে, তারা কিন্তু এটাও বলেছেন যে এআই এর সঙ্গে মানুষের বুদ্ধিমত্তার সংঘাত তৈরি হবে এবং একটা পর্যায়ে গিয়ে এআই হয়তো ক্ষতিকর হয়ে যেতে পারে, বিশেষ করে ইউভাল নোয়া হারারি। আপনার কাছে প্রশ্ন, এই নির্বাচনে এআই এর যে ব্যবহার আপনি দেখছেন, এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এটা কি আসলে উপকার করছে না অপকার করছে? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং নেক্সাস টেলিভিশনের সামনে যারা দেখছেন তাদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখুন, এআই এর যে যুগ, বৈশ্বিকভাবে এআই এর যে আবির্ভাব হয়েছে সেটা থেকে আসলে এখন 5G জেনারেশন চলছে, এটা সারা ওয়ার্ল্ডেই এটার সুফল নিচ্ছে, কিন্তু এখন এটার নিয়ন্ত্রণ যদি মানুষের বাইরে চলে যায় কিংবা মানুষ যদি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তখন আসলে এআইও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। দেখুন, আমি দুজনই মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট। আমরা জানি, ধরেন ফরমালিন আনা হয়েছিল মানে মৃত বডি প্রিজার্ভ করার জন্য, কিন্তু পরবর্তী সময় ফরমালিনটা বাজারে চলে গেল, খাদ্যদ্রব্য চলে গেল। তারপরে ফেন্সিডিল প্রথমে ছিল একটা কাশি সিরাপ, সেখান থেকে একটা নেশা চলে গেল আর কি। এখন এই জিনিসগুলো হচ্ছে, ধরেন এটা ইউজ কীভাবে করবে সেটা হচ্ছে একটা বড় বিষয়। আপনি দেখুন, আপনি অলরেডি অনেক উদাহরণ দিয়েছেন যে এআই করে যে চারিত্রিক প্রপাগান্ডা, বিশেষ করে পাবলিক ফিগার, সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, মানে যাদেরকে সমাজে অতি পরিচিত, যারা রাস্তাঘাটে যাদেরকে চেনা যায় তাদেরকে টার্গেট করা হয়। আর আমাদের দেশে রিসেন্টলি ট্রেন্ডিংটা শুরু হয়েছে পলিটিক্যাল ট্রেন্ডিং, এবং আপনি যে বলছেন যে এবার ইলেকশনে সেটার প্রভাব কেমন পড়তে পারে, এটা একটা মানে দারুণ প্রভাব অলরেডি পড়ে গেছে, আরও পড়বে সামনে যে কয়েকটা দিন আছে। আমি একটু বলি আপনাকে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন জামাতের একটা থিম সং, তলে তলে খেলা যে চলছে কোন লেভেলে, মানে এই গানটা কিন্তু আপনি টিকটক, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি জানেন এই পুরো সংটাই কিন্তু এআই দিয়ে বানানো? তো সুতরাং এটা দিয়ে তারা তাদের ভাষায় যে তারা হচ্ছে কি এটাকে খুব বেশি মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে, যদিও আমার কাছে এটা একটা ট্রেন্ডি টিকটক সঙ্গেই মনে হয়েছে। এবং আপনার যেটা আমি অলরেডি বলেছি যে এটা যদি আপনার মানুষ যদি নিয়ন্ত্রণহীন হয়েভাবে করে তখন এটা মানে ট্যাকেল দেওয়াটা খুব টাফ। ধরুন, আমরা ইনফরমেশনের সাথে দুইটা জিনিস জড়িত, একটা হচ্ছে মিস ইনফরমেশন, একটা হচ্ছে ডিসইনফরমেশন। দুটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য। কারণ একটা জিনিস আমার অজ্ঞাত সারে যদি ছড়িয়ে পড়ে বা আমি ছড়াই দিই, সেটা হচ্ছে মিস ইনফরমেশন, মানে আমি কারো ক্ষতি হবে না জানি না, এটা একেবারে অ্যাক্সিডেন্টলি হতে পারে, এটা হচ্ছে মিস ইনফরমেশন। আর ডিসইনফরমেশন আপনি নিজে ভুল জানেন, সেই ভুল আপনি আরেকজনকে জানিয়ে দিচ্ছেন, এক্স্যাক্টলি কোনো উদ্দেশ্য নিয়ে না, কিন্তু এই ভুলটা তো মানুষের কাছে ক্ষতিকরই হবে, কারণ এই ভুলটা ছড়িয়ে যাবে, কিন্তু ক্ষতির মাত্রাটা কম। কিন্তু আবার যদি ডিসইনফরমেশন ক্ষেত্রে হয়, তাহলে ডিসইনফরমেশন হচ্ছে কি আমি মানে ইন্টেনশনালি এটা ছড়াচ্ছি, এবং মানে আগে আপনি মিথ্যাটা বানিয়েছি বা আমার উদ্দেশ্যটাও খারাপ, আমার ইভিল ইন্টেনশন রয়েছে। তো এখন এই ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, আমরা 5ই আগস্টের পরে আমাদের যে ফ্রিডম অফ স্পিচটা তৈরি হয়েছে, তো অনেকে আবার এটাকে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ইউজ করতেছে। এবং এই ডিসইনফরমেশনটা আপনি খেয়াল করবেন, মিস ইনফরমেশন হচ্ছে ধরেন একটা ব্যক্তিকেন্দ্রিক বা হুটহাট অ্যাক্সিডেন্টলি হতে পারে এটা, কিন্তু ডিসইনফরমেশনটা সংঘবদ্ধ প্রচারণা।
এবং এটার সাথে যদি একটা পলিটিক্যাল পার্টি থাকে তাহলে এটা আরও বেশি ডেঞ্জারাস হয়ে যায়। আমি আরেকটা সাথে যোগ করি, ধরুন আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন খুব বেশি ট্রেন্ডি চলছে, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে এই শব্দগুলো, গুপ্ত, বট বাহিনী, এই জাতীয় জিনিসটা। ধরেন বট বাহিনী শব্দটা কোত্থেকে এসেছে? বট শব্দটা এসেছে রোবট শব্দটা থেকে। ধরেন রোবট যে কাজটা করে স্বয়ংক্রিয়ভাবে আপনার সে কিছু কাজ করতে পারে, ফাংশনিং, তাকে কিছু অ্যালগোরিদম সেট করে দেওয়া হয়। এবং আপনি খেয়াল করেন যে এই বট শব্দটা এখান থেকে এসেছে, মানে তার অর্থ হচ্ছে কি বট, এটা ব্যক্তি, কোনো ফিজিক্যাল কোনো অ্যাপিয়ারেন্স নেই, তার কোনো অস্তিত্ব নেই। তো সেই বট বাহিনী এসে আপনার এখানে কমেন্ট করে যাবে, তারপর হচ্ছে কি আপনার এখানে লাইক দিয়ে যাবে, রিয়েক্ট দিয়ে যাবে, বা আপনার জন্য এআই প্রোপাগান্ডা করে ফেব্রিকেটেড বিভিন্ন নিউজ, ছবি, নেকেট ছবি, স্ক্যান্ডাল, এই জাতীয় জিনিসগুলো তারা আসলে ছড়াবে। তো এই জিনিসটা যদি আপনি ধরেন ব্যক্তিকেন্দ্রিকভাবে বা বিচ্ছিন্নভাবে হয়, তাহলে এটাকে আমি মনে করি সামাজিকভাবে, পলিটিক্যালভাবে অথবা আইনগতভাবে এটাকে সমাধান সম্ভব। কিন্তু যদি আপনি ইন্টেনশনালি গ্রুপ অফ পিপল হয়ে বা এটা কোনো সংঘবদ্ধ প্রচারণা বা রাজনৈতিক দল এজেন্ডা হয়ে যদি করেন, তাহলে এটা কিন্তু খুব টাফ। এবং এই ইলেকশনে কিন্তু এটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আপনি খেয়াল করে থাকবেন যে কিছু কিছু প্রার্থীর অনেক চরিতার্থ ছবি বের হচ্ছে, ভিডিও বের হচ্ছে, কিংবা কারো ফোন কল লিক হচ্ছে। আমরা কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের রাজনৈতিক কালচার আগে থেকেই করা হচ্ছে, কিন্তু এখন আবার নতুন করে এটা আবার বাইরে দেওয়া হচ্ছে। সুতরাং এটার এবার ইলেকশন এটা চরম প্রভাব রয়েছে অলরেডি। এবং তাছাড়াও আরেকটু আপনার সাথে যোগ করতে চাই, এবার কিন্তু পোস্টারিং নাই, এবার নির্বাচনের অনেক বিধি তৈরি করা হয়েছে। বেশিরভাগ সব প্রার্থীরা আসলে অনলাইন কেন্দ্রিক, এবং প্রত্যেকটি দলের মিডিয়া সেলের বাইরে প্রত্যেকটা প্রার্থীরও মিডিয়া সেল রয়েছে। ধরেন করিম মিডিয়া সেল, রহিম মিডিয়া সেল। তো সেক্ষেত্রে এটার একটা সুবিধা আছে। সুবিধা রয়েছে, ধরেন একজন প্রার্থী তার নির্বাচনী এলাকায় সাপোজ 2টা উপজেলা, তো 2টা উপজেলার মধ্যে ধরেন 20টা ইউনিয়ন যদি হয়, সে একসাথে 20টা ইউনিয়নে তো প্রোগ্রাম করতে পারতেছে না। তো সে করে কি, একটা দুটো জায়গায় সে ফিজিক্যাল অ্যাফেয়ারেন্স থাকে, বাকি 18টা জায়গায় দেখুন তার বক্তব্য ছাড়া হচ্ছে, তার বিভিন্ন কর্মকাণ্ড ছাড়া হচ্ছে, তার নিজস্ব ম্যানিফেস্টোগুলো ছাড়া হচ্ছে। তো এটা যেমন তাকে প্রার্থীর মধ্যে অনেক বেশি পৌঁছে দিচ্ছে, কিন্তু আবার প্রতিপক্ষ যখন তাকে নিয়ে একটা মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন ছড়িয়ে দিচ্ছে ইন্টেনশনালি, তখন কিন্তু তার আবার ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে। তো এই ডিসফিমেশন বা ক্যারেক্টারাইজেশনটা কিন্তু আসলে খুব ক্ষতিকর দিক। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, ধরেন সোশ্যাল মিডিয়াটা তো আসলে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, মানে এটা একেবারে খুবই র্যান্ডমলি র্যাপিডলি ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়াতে ধরেন আমি আপনার নামে ধরেন ভালো কথা লিখলাম, ধরেন 100 মানুষ হয়তো দেখলো বা 100 মানুষ খুব বেশি আগ্রহ দেখালো না, কিন্তু আপনার নামে যদি আমি একটা মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন ছড়িয়ে দেখবেন যে মুহূর্তের মধ্যে কয়েক হাজার মানুষ, সেটা তো মানুষের প্রবণতা এরকম। কারণ আমাদের এটা করে কালচারটা এভাবে তৈরি করা হচ্ছে। আজকে কিন্তু আমরা একটা ইশতেহার নিয়ে একটু আলাপ করব, এই কারণে আলাপ করব যে এই নির্বাচনের একটি শক্তিশালী জোট জামাত ইসলাম তার একটা ইশতেহার দিয়েছেন। তো আমি কিছু কিছু পয়েন্ট আপনাদেরকে বলবো, আমি আশা করব যে আপনারা কি বুঝতে পারছেন এটা থেকে একটু আপনারা ব্যাখ্যা করবেন। জনাব মোশাররফ ঠাকুর, আপনার কাছে যেতে চাই। আপনি এই নির্বাচনে প্রচার প্রচারণার সঙ্গে সংযুক্ত আছেন, আপনার কি মনে হয় এআই দিয়ে যে প্রচার প্রচারণা হচ্ছে বা এআই ব্যবহার করে নানা রকম কাজকর্ম হচ্ছে, এটা কি আপনাদেরকে উপকার করছে, অথবা আপনারা মনে করেন যে এইটা এই নির্বাচনে ভূমিকা রাখতে পারবে না, অথবা ভালো ভূমিকা রাখছে না? ধন্যবাদ আপনাকে। আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক, দেখুন যে বাংলাদেশে খুব ঘনবসতিপূর্ণ একটা দেশ, এবং এইখানে আপনি দেখবেন যে আমাদের এখানে লোকজন ইলেকশনের সময় একটা উৎসবের মতো কাজ করে। এবং আমি আপনাকে বলছি যে এখানে নতুন নতুন সুরেরও উদ্ভব হয়। আপনি দেখবেন যে সুনামগঞ্জ তাহিরপুরে একটা গান, কৃষকরা, ওইখানকার স্থানীয় কৃষকরা ধান লাগা, এবং মিউজিক, ওই যে খুল, তারপর ওই যে থালা, তারপর কলসি, এগুলো নিয়ে করছে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আমি 18 বা অন্যান্য 8-এর নির্বাচনটাও বলি, ওইখানে লোকজন আপনার ডিসেম্বর মাসের শীতে 14 ডিগ্রি শীতের মধ্যে আপনার একটা মার্কার স্লোগান দিতে দিতে সে ফিট হয়ে যায়, এই পরিমাণ অ্যাক্টিভ। এরা কিন্তু পলিটিক্যাল কর্মী না, যে এই যে এরা রাজনৈতিক কর্মী না, এরা ইলেকশনের লোক। ইলেকশনের সময় সে সন্ধ্যার পরে ক্ষেত খামারে কাজকর্ম করে এসে একটা সে যে পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে মনে মনে সে নামে, এবং সে এটাকে ইলেকশনের সময় আসে, ধানের সময় আসে না, না, ইলেকশনের সময় ছাড়া সে আসে না, মাঠেই আসবে না। সে নৌকা অথবা ধানের শীষ এটা বলতে বলতে সে একেবারে অজ্ঞান হয়ে যায়, কেউ ধরে আবার মাথায় পানি দেয়, আবার উঠে খাড়ায়। তো এই যে কাণ্ডটা পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা আমি জানি না। তো এইখানে আপনাকে যে সাউথ আমেরিকার কিছু দেশ আছে, সেখানে
লোকজন এরকম হইচই করে হ্যাঁ, একেবারে। তো এই যে জিনিসটা, ভারতেও কিছু কিছু জায়গায় এই যে এটা জিনিসটা- মনে হয় আমাদের এই উপমহাদেশ হ্যাঁ, অথবা দরিদ্র দেশগুলিতে এটা বেশি থাকে। আমার কথাটা হচ্ছে আমার যেখানে এত ঘনবসতিপূর্ণ জায়গা, এইখানে ইআই দিয়া অন্যান্য যে জায়গাগুলি, যে ডিজিটাল মাধ্যম, প্রচার মাধ্যম, এগুলো যে আমার মনে হয় যে আমার এখানে খুব দরকার নেই। কারণ যেখানে লোকজন দরকার নাই, কিন্তু আপনি কি মনে করেন যে এটা দিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করা যাচ্ছে, প্রভাবিত করা যাচ্ছে ভোটের ক্ষেত্রে তাদেরকে ভুল সিদ্ধান্ত নিতে? না, ভুল সিদ্ধান্ত নিবে না। কারণ আমি আপনি বলতেছি, যারা যেখানে ভোট দেওয়ার, এটা কিন্তু মোটামুটি একটা তার নির্দিষ্ট থাকে, তে সে একটু কনফিউজ হয়, একটু দুঃখ পায়, আবার জায়গায় ফেরত আসে। কিন্তু ফ্লোটিং ভোটারও তো সেটা হয় না। ফ্লোটিং ফ্লোটিং ভোটার, আমি আপনি বলতেছি, ফ্লোটিং ভোটাররা ইলেকশনের 2-3 দিন আগে ফ্লোটিং ভোটাররা ঠিক হয়ে চলে যায়। যায়। হ্যাঁ, একবারে কে জিতবে এইটার উপর বেশ একটা 5-10% ভোট, কে জিতবে তার সিটে, সে এইটার উপরও নির্ভর করে 5-10% মানুষ। আরেকটা হচ্ছে যে আমি আপনি বলতেছি, যেমন ধরুন এই যে ওই আপনার জাইমা রহমানকে ডান্স করাইয়া ভিডিও করে দিচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে করাইছে, খালেদা জিয়াকে নিয়ে করাইছে। তো সেগুলি তো অপমানজনক। একজন এইগুলো সিনিয়র তো- নেতা নেত্রী, তার পরিবার, তাদেরকে আক্রমণ করা অথবা তাদেরকে নাচানাচি করানো। আমরা প্রধান উপদেষ্টাকে নিয়ে ওই ধরনের ভিডিও দেখেছি। তো এইগুলিকে আপনার মনে হয় না যে এটা ক্ষতিকর এবং এটা এক ধরনের অসম্মানজনক? এগুলি করা হলে কি আসলে সেটা আমাদের তরুণ সমাজকে কিভাবে প্রভাবিত করবে? তারা কি অসম্মানের সংস্কৃতিতে আমি আপনি অভ্যস্ত হয়ে বলি যাবে না? ফাইনালি আমি আপনি বলতেছি যে এইরকম শেখ হাসিনাকে নিয়ে, আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়ে, এদেরকে নিয়ে তো অনেক ধরনের অপমানজনক ভিডিও না, বানাচ্ছে, কাউকে বাদ রাখে নাই, বাদ রাখে না। সবাইকে। আপনাদের নেতা নেত্রীকে নিয়েও বানানো হয়েছে, দেশনেত্রী খালেদা নেতা জিয়াকে নিয়ে নেত্রীদের বানাইছে, সহযোগী যারা থাকে তাদেরকে নিয়েও তারেক বানানো রহমানকে হয়েছে। নিয়ে বানাইছে, অন্যান্যদেরকে নিয়ে বানাইছে। তো এই এমনকি আমাদের শফিকুর রহমানকে নিয়ে বানাইছে আমাদের হ্যাঁ, এবং কিছু উনি করছেন, আর কিছু আবার এটা ইআই দিয়ে জেনারেট করা হয়েছে। আমি মনে করি ফাইনালি কিন্তু তেমন ইয়ে হয় নাই। যেমন ধরুন, মানে আপনি মনে করেন এগুলো শেষ পর্যন্ত টিকে না? না, শেষ পর্যন্ত কিন্তু কাজগুলো তো ঠিক না। আমরা কি আমাদের সিনিয়রদেরকে এরকম করি? মৌখিকভাবে আমরা এরকম করব? আমরা আমাদের জেনারেশনটাতে আমরা তো করি নাই, কখনোই করি নাই। তাহলে এটা যে হচ্ছে, আপনি কি মনে করেন না এটা এর খারাপ প্রভাব? আপনার মনে আছে যে আমাদের 2000 সালের দিকে বা 90s-এর দিকে, তখন ফটোশপ নতুন বাইরেছে। ফটোশপ মনে আছে যে মাথা কেটে আপনার মাথার উপর আমার মাথা এটা লাগানো যেত। তো আমরা তো এটাও করি নাই, করতাম আমার মনে না। আছে যখন ভ্যাট চালু হয়েছিল, প্রাক্তন অর্থমন্ত্রী মোহিত সাহেবকে নিয়ে ভ্যাটের গান বানানো হয়েছিল একইভাবে এআই দিয়ে। তো এই কাজগুলিকে আসলে মানে আপনার কাছে জিজ্ঞেস করি, এই কাজগুলি কি আপনার মনে হয় যে এগুলি ভালো? এগুলি কি দীর্ঘমেয়াদে রাজনীতিকে সাহায্য করে, নাকি এগুলি এক ধরনের এটা আসলে- অপকর্ম হিসেবে চিহ্নিত হবে? এক্স্যাক্টলি, এটা দীর্ঘমেয়াদী আসলে এটা অনেকেই মানে শর্ট টার্মে এটা অনেক সুফল বয়ে আনে এবং অনেকে এটা ফায়দাও লুটতে চায়, কিন্তু দীর্ঘমেয়াদী আসলে এটা খুব ব্যাড কালচার। এবং আপনি তখন এটা একটা সময় এটা খুব নর্মালাইজ হয়ে যাবে। এখন নর্মালাইজ হয়ে যাওয়ার পরে হবে কি, ধরেন যারা অরিজিনালি অপকর্মের সাথে জড়িত, তার তখন এটা আপনি সর্ট আউট করতে পারবেন না। তখন হচ্ছে কি, যারা অরিজিনালি এটার সাথে আসামি, যা এই ধরনের কাজটা যারা করে থাকে, তখন মানে তারটা অবিশ্বাসযোগ্য হয়ে যাবে। তখন এটাকে ফাইন্ড আউট করা খুব ডিফিকাল্ট। এবং দেখুন এখন যে ভয়েস ক্লোনিং করা হয়, সে ভয়েস ক্লোনিংয়ের সাথে উনি যেটা বলছে যে শফিকুল ইসলাম কিছু করছে, কিছু জোট করে দেওয়া হয়েছে। তো এটা আসলে আপনাকে মানে ফরেন্সিক ল্যাব ছাড়া এটাকে মানে অনেক এক্সপার্ট লোক এটাকে আলাদা করতে পারে, অনেক সচেতন লোক আসলে বিভ্রান্ত হয়ে পড়ে। ধরেন আপনার ইভেন শুধু তাই না, আপনি দেখেন ইউটিউবে যদি দেখেন, মানে চটকদার বিভিন্ন শিরোনাম দিয়ে, তারপরে কিছু পোর্টালে চটকদার শিরোনাম দিয়ে বিস্তারিত দেখুন, অনলাইন ক্লিক করুন, অনলাইন ক্লিক করলে আপনাকে অন্য একটা সাইড নিয়ে যাওয়া হয়। তো এই জিনিসগুলো আসলে আমি মনে করি এটা যদি প্রাতিষ্ঠানিকভাবে বা আমরা রাজনৈতিকভাবে সোশ্যালভাবে যদি হ্যান্ডেল না করা হয়, তাহলে কিন্তু এটা একটা ব্যাড ইম্প্যাক্ট করতে পারে। আমি আরেকটা উদাহরণ আপনাকে দিই। ধরেন আমার পাশে যে বসে আছেন ঠাকুর ভাই কিছুদিন আগে একটা বক্তব্য, উনি সম্ভবত হিজাব বা কিছু নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, হিজাব এবং নিকাব নিয়ে একটা বক্তব্য দিয়েছেন। তো এটা আমি পুরো বক্তব্যটা পরে দেখেছি, কিন্তু শুরুতে যখন বক্তব্যটা এসেছিল সেখানে উনি টাপুত্তিক শব্দ ইউজ করেছিল। তো এখন এটাকে প্রথমে কিন্তু ওনাকে ডিফেমেশন করা হয়েছিল, পরে উনি আবার আত্মপক্ষ সমর্থন বিভিন্ন জায়গায় করেছিলেন, কিন্তু কেউ বিশ্বাস করেছে, কেউ বিশ্বাস করে নাই। তো যারা বিশ্বাস করে নাই তারা কিন্তু এখনো ঠাকুর ভাইকে বিভিন্ন জায়গায় গালিগালাজ করে দিচ্ছে। এখন হয়তো এমন ধরে এই আজকে আমি একটা ফটোশপ শেয়ার করছি, সেখানেও ওনাকে গালিগালাজ করা শুরু করছে। তো এখন এই যে জিনিসটা কিন্তু উনিও সাফার হচ্ছে, তখন এই আরো বড় লেভেলের যারা, তো তাদের ক্ষেত্রে আরো বড়
বিগ ইম্প্যাক্ট তৈরি করতে পারে। তো আমি মনে করি ধরেন এটা আসলে এই ব্যাড প্র্যাকটিসটা আমাদের সামাজিকভাবে বন্ধ করা উচিত এবং আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এটাকে নিয়ে সচেতনতা বৃদ্ধি করা উচিত, কারণ এটাকে নিয়ে আসলে সে পর্যাপ্ত লেভেলে অ্যাডভোকেসি বলেন, ইনফরমেশন গ্যাদারিং করবেন বলেন, সেটা আসলে খুব আমার কাছে সাফিসিয়েন্ট লেভেল মনে হচ্ছে না। এবং এটা আমাদের মানে একটা নৈতিক শিক্ষার মধ্যে তো পড়ে। ধরেন আমাদের কিন্তু ইসলাম ধর্ম বা হিন্দু যে ধর্মীয় শিক্ষা, সেটার সাথে কিন্তু নৈতিক শিক্ষা লেখা থাকে। এটাও আমি মনে করি যে যুগোপযোগীর সাথে এটা অ্যাড করা উচিত। ধন্যবাদ। একটা মজার বিষয় হয়েছে, সেটি হচ্ছে আমরা এআই নিয়ে কথা বলছি, কিন্তু আজকেই আমরা বেশ ভালোভাবে হাতে পেয়েছি জামাতে ইসলামের যে ইশতেহার সেটি বা তাদের মূল যে বক্তব্য এই নির্বাচনে, সেটি তারা যদিও গতকাল ঘোষণা করেছেন, আমি আজকে সেটা দেখেছি এবং সেখানে কিন্তু প্রচুর ফটোশপের ব্যবহার রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে ছবিতেও তৈরি করা ফিগার আছে। তো এই সব বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো একটা ছোট্ট বিরতির পরে। এবং এখন যে আপনারা বিজ্ঞাপন দেখবেন, খুব ভালো করে চোখ রাখলে দেখবেন যে বিজ্ঞাপনের মধ্যে বিভিন্ন জায়গাতে এআই ব্যবহৃত হচ্ছে। কোনটা যে আসল, কোনটা যে নকল, এটা বোঝাই আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে। চলুন বিরতি থেকে ঘুরে আসি। বিরতির পর ফিরে এলাম চলমান নিয়ে। চলমান চলছে এবং আমাদের অতিথিরাও কথা বলছেন। আমরা বলেছিলাম বিরতির আগে যে আমরা জামাতে ইসলামের ইশতেহার নিয়ে তাদের মন্তব্য শুনবো এবং একইভাবে বিএনপি যেহেতু এখনো ইশতেহার ঘোষণা করে নাই, ইশতেহার ঘোষণার পরপরই আমরা এমন মানুষদেরকে ডাকবো যারা এই বিএনপির ইশতেহার নিয়েও কথা বলবেন। একটা জায়গা থেকে শুরু করি, রাকিব আপনাকে দিয়ে শুরু করা যাক। অষ্টম ভাগে অর্থাৎ 40 নম্বরে আসলাম, মুক্তিযুদ্ধ জুলাই বিপ্লব। কেননা এই বিষয়টি নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে গত এই আন্দোলনের পর থেকে। তারা বলেছেন মহান মুক্তিযুদ্ধের আদর্শ লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, রাষ্ট্রীয় জাতীয় জীবনের সুপ্রতিষ্ঠির কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে, মানে তারা সুপ্রতিষ্ঠা করবেন বলেছেন। আর বলেছেন শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবেন। ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যদি তুলে ধরা হয়, সেটা কেমন ইতিহাস হতে পারে বলে আপনার মনে হয়? আর মহান মুক্তিযুদ্ধের আদর্শ লক্ষ্য, এটাই তারা বলছেন যে তারাই এটা সুপ্রতিষ্ঠা করবেন। পতিত ফ্যাসিবাদও এই কথা বলতো, প্রায় সকল দলই এই কথা বলেছে, তাহলে তারাও এবার এই কথা বলছেন। অতীতে অবশ্যই এটা তাদের কোনো জায়গাতে দেখা যায়নি। আপনার কি মনে হয় তারা কি করতে পারেন? কারণ এটার কোনো ব্যাখ্যা নাই আসলে। আপনাকে আবারও ধন্যবাদ। দেখুন, আমাদের মুক্তিযুদ্ধের একটা বেসিক কোর জিনিস ছিল যে হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস, তাই না? সেটা তো ওনারা লিখেছেন। হ্যাঁ, এখন এটা তারা প্রতিষ্ঠা করবে বলছে, তার মানে তাদের কথা অনুযায়ী যদি আমি ধরতে চাই তাহলে কি বাকি 55 বছর প্রতিষ্ঠা হয়নি? এক নম্বর প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে কি ওনারা প্রতিষ্ঠা হয় নাই, এটা তো সবাই বলেছে। সোশ্যাল জাস্টিস হয় নাই, যে কারণে বিপ্লবের প্রয়োজন হয়েছে, এটা তো হয় নাই আসলে। আচ্ছা, হয় নাই, ধরে নিলাম হয় নাই, তাহলে ওরা যে তারা এটা সুপ্রতিষ্ঠিত করবে, হ্যাঁ, তারা যে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তার মানে ধরেন ওনাদের এই ফিলিংস বা আত্ম উপলব্ধিটা কি 55 বছর পরে হলো? মানে এটা কি 71 সালে হতে পারতো না বা তারপরে হতে পারতো না? ধরুন এখনো মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু তাদের কোনো ক্লিয়ার কোনো ব্যাখ্যা আমি এখনো পর্যন্ত পাইনি। আমার সাথে অনেক জামাতের আলোচনা, বিভিন্ন টকশোতে, সেমিনার আমি পাই, কিন্তু এখন পর্যন্ত সেই জোড়াতালি আলোচনা ওরা করে থাকে। আমি ধরেন ওনাদের একটা উদাহরণ দিই। ধরেন ওনাদের আমি ডাক্তার শফিকুর রহমান, তিনি বারবার বলছেন যে আমরা কিন্তু এটা নিয়ে ক্ষমা চেয়ে ফেলেছি, এতবার ক্ষমা চাইছি বা তখন আমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। তারপরে যারা 71 সালে এটার সাথে জড়িত ছিল, যাদের নামে ট্যাগ রয়েছে, তারা কিন্তু এখন কেউ বেঁচে নেই, এখন আমরা নতুন ধারা জামাত ইসলামী করি। কিন্তু আবার দেখবেন তাদের যারা কেউ বেঁচে নাই, ধরেন সিরাজউদ্দৌলা বেঁচে নাই, তাহলে কি তার ইতিহাসটা, হ্যাঁ মানে ইতিহাস, আমি ওই প্রসঙ্গে আসতেছি, তার ইতিহাসটা আলোচিত হবে না? ইতিহাস কখনো টেনে বেঁধে আপনি আটকাতেও পারবেন না, চালাতেও পারবেন না। আমি আসতেছি সেই প্রসঙ্গে। ধরেন এখনো পর্যন্ত তাদের যারা তরুণ প্রজন্মের যারা জামাত ইসলামী করে বা শিবিরের সাথে রাজনীতিতে জড়িত, তারা দেখবেন যে ইনিয়ে বিনিয়ে তারা এখনো বলানোর চেষ্টা করে যে হচ্ছে কি আপনার এই মানে মুক্তিযুদ্ধটা ছিল বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ, এবং বাংলাদেশ এখানে একটা ভিকটিম ছিল, ভিকটিম রোল প্লে করার কারণে বাংলাদেশের এমন হয়েছে, মানে নানা ধরনের ন্যারেটিভ কিন্তু তারা তৈরি করার চেষ্টা করে। এটা কিন্তু আলটিমেটলি বাংলাদেশের যুদ্ধ ছিল না, অনেক ধরনের আধিপত্যবাদের ষড়যন্ত্র, এই কথা কিন্তু তারা বহু টকশোতে বলেছেন, বহু জায়গায় বলে আসছে। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে কি তারা এটা লিখবেন কি? আমাকে একটু সময় দেন, আমি একটু বলি। ধরেন আমেরিকার স্বাধীনতার 1776 সালে তার স্বাধীনতা পায়। তাদের স্বাধীনতা নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি, অনেক ধরনের বক্তব্য, ন্যারেটিভ রয়েছে। একটা বিখ্যাত বই আছে হাওয়ার্ড জিনের, এ পিপলস হিস্ট্রি অফ ইউনাইটেড স্টেটস। হাওয়ার্ড জিনের এটা 80 দশকে লিখেছে, তারও স্বাধীনতার 200 বছর পরে। উনি হঠাৎ করে আসে একটা তত্ত্ব দেখালো যে আমেরিকার ফাউন্ডার ফাদার একজন না, একাধিক হতে পারে। তো এখন আপনি ইতিহাস তো বললাম, ইতিহাস কেউ টেনে ধরতে পারে না, কেউ এটাকে ধাক্কা দিয়েও সামনে এগিয়ে নিতে পারে না। ইতিহাস তার নদীর স্রোতের মতো, তার মতো এটা বহমান। এখন এটা হচ্ছে কি, ধরেন একটা ঘটনা ঘটার সাথে সাথে ধরেন কার পার্সপেক্টিভ ভিউটা কীরকম ছিল, এটা অনুযায়ী আসলে ইতিহাস লেখা হয়। ইতিহাস কিন্তু আসলে কোনো
এটা অবজেক্টিভ বিষয় না, এটা সাবজেক্টিভ। তো এই না, আমি একটু এই বলি। জায়গা থেকে আপনি পরিষ্কার হয়েছেন? না, আমি এদের কোনো কিছু পরিষ্কার না। ধরেন জুলাই অভ্যুত্থানটা আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আপনি মুক্তিযুদ্ধ দেখেছেন মনে হয়, খুব ছোট ছিলেন। আমি ছোট ছিলেন, কিন্তু ধরেন অনেক জুলাই, ছোট। হ্যাঁ এখন না, আমার জুলাই মনে আছে। এখন জুলাই তো আমিও দেখেছি, আপনিও দেখেছি, কিন্তু জুলাইকে যখন আমরা ন্যারেটিভ আকারে ব্যাখ্যা করতে যাব, আপনার সাথে আমার অনেক কিছু মিলবে আর অনেক কিছু মিলবে না। ইতিহাসটা একদমই তাই, কিন্তু ইতিহাসের বেসিক কোর জিনিসটা কিন্তু ফিক্স থাকা দরকার। এখন জামাতে ইসলামী কিন্তু বেসিক কোর জায়গাটা কখনোই তারা প্রতিষ্ঠা করতে পারে না। প্রতিষ্ঠা না করতে পারে, তারা ধরেন নানা ধরনের কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা এখন বলছে যে শিক্ষার্থীদের নতুন মুক্তিযুদ্ধের ইতিহাস শেখানো হবে। এখন আমি প্রশ্ন করতে চাই, নতুন মুক্তিযুদ্ধের ইতিহাসে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবে কিনা? ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর জিয়াউর রহমান সাহেব থাকবে, সেটা প্রশ্ন হতে পারে। কারণ গত 2-3 দিন আগে একটা বিতর্ক করা উঠানোর চেষ্টা করেছিল কালুরঘাটে। আমি একটু শেষ করি, 10 সেকেন্ড শেষ করি। ধরেন হচ্ছে কি মুক্তিযুদ্ধের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিব, ধরেন আমি মনে করি না যে ওনার একক কৃতিত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু আপনি ধরে 1954 সাল থেকে যদি ধরেন বা 1954 থেকে 71 পর্যন্ত শেখ মুজিব ডেফিনেটলি একটা বড় চরিত্র ছিল, এবং এটাকে আমাদের মুক্তিযুদ্ধের স্বার্থে, আমাদের আগামীর বাংলাদেশ ইতিহাস তৈরির স্বার্থে এটাকে স্বীকার করতে হবে, এবং এটার তার যথাযথ মর্যাদা তাকে দিতে হবে। তারা যদি সুযোগ পান কিভাবে ইতিহাসটা লেখেন সেটা তো আমরা দেখবো। তবে আপনি এই প্রশ্নটা রেজ করেছেন, আমরা জনাব মোশাররফ ঠাকুর আপনার কাছে আসতে চাই। আমরা কয়েকদিন আগে দেখেছি জামাতের আমির বলেছেন যে উই রিভোল্ট, এটা কর্নেল অলি আহমেদ সাহেব বলেছেন। ওনার জোটে যোগ দেওয়ার আগে অবশ্যই এরকম কোনো কথা আমরা কোথাও শুনি নাই, ইতিহাসের কোথাও আমরা শুনি নাই। আমরা বরং জিয়াউর রহমানের একটি লেখায় আমরা দেখেছিলাম যে উনি যখন জানতে পারলেন যে পাকিস্তানিরা আক্রমণ করেছে, উনি মেজর খালেককে বললেন যে ব্যাটালিয়ন রেডি করতে অলিকে খবর দাও। হ্যাঁ, উনি বলছেন মেজর খালেককে আমি বললাম যে ব্যাটালিয়ন রেডি করতে বলো অলিকে, আর আমি বললাম উই রিভোল্ট। তো হঠাৎ জামাতের আমি এই কথাটা চিটাগাঙে গিয়েই বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ওনারা বলেছেন শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। আপনি কি মনে করেন সেই ইতিহাসে কি কর্নেল অলির উই রিভোল্ট থাকবে নাকি থাকবে না? আমি আপনাকে বলি যে মুরগির স্বাস্থ্য রক্ষার দায়িত্ব যদি শিয়ালের উপর দেওয়া হয়, যে মুরগির জীবন নেই বিশ্বাস করে না। এখন এইটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করছে জামায়াতে ইসলাম। না, এটা তো বেশ আনন্দের ব্যাপার জীবনে, জামায়াতে ইসলাম, এটা কিন্তু আনন্দের ব্যাপার। যারা জামায়াতে ইসলামকে পুরনো অবস্থায় দেখেছে তারা কিন্তু কোনোদিন বিশ্বাস করতে পারে না। জামায়াতে ইসলাম আমার মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করবে, এটা আমাকে শিখতে হবে। আপনার ভালো লাগছে? আমার বাচ্চারা, মানে আপনার ভালো লাগছে না যে জামাতের এইখানে এই পরিবর্তন? আমি ভালো লাগতো যদি শুরুতেই এই ফাউলটা জামাতের আমি না করতেন। মৌলানা সাইদি সাহেব বলছেন যে চট্টগ্রামের মুসলমান আপনারা জেনে রাখুন, এই জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আর আমাদের শফিকুর রহমান বলে যে কর্নেল অলি উই রিভোল্ট ঘোষণা দিয়েছিলেন। আপনাকে দেখাই যে এটা জনগণ বিচার করবে। এরা ইতিহাস লেখলে ইতিহাসটা কি হবে? এরা ইতিহাস লিখলে শাহজাহানের মতো বলবে যে গুলাম আজমের বাংলাদেশ, এটা বলে দিবে। গুলাম আজম বাংলাদেশের পরিকল্পনা করছিল 1949 সালে। আপনি একটু আসুন, আপনারা আরেকটা পয়েন্টের কথা বলি। উনি খুব সম্ভবত 9 নম্বর পয়েন্ট না কত নম্বর পয়েন্টে বলেছেন যে ব্যাংক সহ সকল আর্থিক প্রতিষ্ঠানে স্বচ্ছতা ফিরিয়ে আনা হবে। আপনি ইসলামী ব্যাংকে আমি 2-1 গিয়েছি যে শুধু এইটা বের করতে যে শিবির এবং জামাতের বাইরে কোনো লোক চাকরি করে কিনা, হিন্দুকে চাকরি করে কিনা, কেউ চাকরি করে কিনা। আমরা এই জায়গাতে আসবো আপনার কাছে। আপনি দেখবেন, ব্যাংকের জায়গা আসার আগে আমরা একটা আমি আপনাকে এই জায়গাটাতে এই জায়গাটাতে একটা পয়েন্ট আছে আমার, সেইটা হচ্ছে যে ইবনে সিনায় যাবেন, গিয়ে দেখবেন যে কোনো লোক এই জামাত শিবিরের বাইরে কাজ করে না। মানে প্রতিষ্ঠান তো ভালো, এই প্রতিষ্ঠানগুলি কিন্তু সেবা দেয়, কিন্তু এমন কোন প্রতিষ্ঠান আব্দুল আওয়াল মিন্টু থেকে আরম্ভ করে মুর্শেদ খান এদের সবার প্রতিষ্ঠানে জানতো কে বিএনপি কে আওয়ামী লীগ আছে, সবাই কাজ করে। কিন্তু তাদের এখানে সংস্থানের সময় হয়তো তাদের একটা পক্ষপাত থাকে। তাদের এখানে জামাত শিবিরের বাইরে কোনো লোক চাকরি করতে পারে না। তো মানে হচ্ছে সে সাম্প্রদায়িকতার ভিতরে সাম্প্রদায়িকতা, ঘরের ভিতরে ঘর করে। ডাক্তার যদি ভালো হয় তাহলে তারা নেয়, শিবির না হলেও নেয় বা জামাত না করলেও নেয়। হ্যাঁ, ডাক্তার নেয়, বাট কর্মচারী লেভেলে আপনি কোনো দেখবেন না যে জামাত শিবিরের। আমার কিছু বন্ধু আছেন তারা সেই ক্ষেত্রে করতেন না। এইটা হচ্ছে জামাত হচ্ছে সাম্প্রদায়িকতার ভিতরে সাম্প্রদায়িকতা, এবং এটা সুপার সাম্প্রদায়িকতা। তো আমি আপনাকে বলি, সে যাই বলুক না বলুক, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। তারা বলেছেন পার্বত্য চট্টগ্রামের জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তারা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, যেটি শেখ হাসিনা শাসনামলে হয়েছিল, সেটাকে তারা সংস্কার করবেন।
কিন্তু এই শান্তি চুক্তির কি কি পয়েন্ট তারা সংস্কার করবেন এটা কি আপনারা কেউ জানেন? না, না, এই পর্যন্ত পার্বত্য জনগণকে জানে বলে আপনাদের মনে হয়? আমার মনে হয় না যে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি সংস্কার করতে হলে পার্বত্য চট্টগ্রামের লোকজনকে সাথে রেখে করতে হবে এবং বাংলাদেশের ইউনিটি ইন্টিগ্রিটি আছে তো 97 সালে যেটা প্রতিষ্ঠিত জিনিস। হ্যাঁ, আর আমার মনে হয় যে এইসব পেন্ডুরার বক্স তো খোলার দরকার নাই। আমি একটু এই বিষয়টা যোগ করতে চাই। ধরুন ওনারা, আপনি খেয়াল করে থাকবেন, জামাতের নেতারা যখন কুমিল্লায় গেলেন তখন বললেন যে কুমিল্লাকে বিভাগ করা হবে, যখন নোয়াখালী গেলেন তখন বললেন যে নোয়াখালী বিভাগ করা হবে। আমি শিওর এখন ব্রাউনবাড়িয়া ওরা যাবে না, কারণ ব্রাউনবাড়িয়া গেলে বিভাগ ঘোষণা করতে হবে আর মার খেয়ে চলে আসবে। এখন আমি ধরেন যদি চিটাঙে যায়, তাহলে চিটাঙে বলবে যে আমরা চিটাঙকে আলাদা রাষ্ট্র করবো। এই কারণেই এই ন্যারেটিভগুলো তৈরি করতেছে, পার্বত্য শান্তি চুক্তি আলাদা করবে করবে, এগুলো একটা সেটেল ডাউন ইস্যু। এবং বাংলাদেশের পার্বত্য শান্তি চুক্তি কিন্তু আপনি হিসাব করে দেখেন, এটা কিন্তু আইন না, এটা কিন্তু একটা কাস্টমস। ধরেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী বলেছে একক রাষ্ট্র ব্যবস্থা থাকবে, কিন্তু আপনি পার্বত্য শান্তি চুক্তি দেখেন তাহলে এটা একক রাষ্ট্র ব্যবস্থার সাথে এটা কনফ্লিক্ট করে। কিন্তু রাষ্ট্র সবসময় আইন দিয়ে বা সংবিধান দিয়েও একুরেটলিও চলে না, রাষ্ট্র কিছু সমঝোতা, কিছু কাস্টমস, কিছু কম্প্রোমাইজের মাধ্যমে চলে। এটা একটা কম্প্রোমাইজের অংশ। তারা এই জিনিসগুলো বিতর্ক উঠাতে চাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এখন এখানে তারা আসলে নতুন নতুন বিতর্ক ক্রিয়েট করতে চাচ্ছে। এগুলো আসলে ওদের নির্বাচনী ছলচাতুরি। তারা মনে করতেছে যে এগুলো করলে মানুষ ভোট দেবে, ভোট দিয়ে তাদেরকে ক্ষমতা আনবে। কিন্তু আসলে এগুলা আপনি যদি খেয়াল করে থাকুন, ডাকসু ইলেকশনও তারা শুরুতে, আপনি খেয়াল করে থাকুন, ডাকসু ইলেকশনে কিন্তু তারা শরমিত্র চাকমা এবং জুমাকে তারা সামনে এনেছিল। মানে একজন মেয়ে যিনি হিজাব টিজাব পড়েন না তাকে সামনে আনালেন যে আমরা আসলে খুব মডিফাইড লিবারাল ডেমোক্রেটিক বা ওয়েস্টার্ন কালচারও অ্যাডাপ্ট করে ফেলছি। কিন্তু তার পরবর্তী দেখেন যখন ইলেকশন হয়ে গেল, তারপর এখন শরমিত্র চাকমা এসে সবাইকে পিটায় বের করে দিচ্ছে। দেখুন এটা হচ্ছে অরিজিনালি আসলে জামাত শিবিরের চরিত্র। এখন দেখুন তারা মুখে এক কাজ এক, এবং তারা 5 জায়গায় 5 রকম কথা বলতে অভ্যস্ত। আপনি ধরেন টকশোতে এক কথা, সেমিনারে এক কথা, ম্যানিফেস্টোতে আরেক কথা, এম্বাসিতে গিয়ে আরেক কথা, গোপনে গোপনে আরেক কথা, উপরে আরেক কথা। সুতরাং এদেরকে আসলে বিশ্বাস করাটা খুব দায়। এবং আপনি নারীদেরকে নিয়ে গত কয়েকদিন ধরে যে প্রোপাগান্ডা তারা চালাচ্ছে কিংবা যে ধরনের কথাবার্তা চালাচ্ছে, আমি মনে করি ধরেন তারা বাংলাদেশের নারীদেরকে বিশেষ করে এখনো পর্যন্ত ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে মানে না। সুতরাং এই সব কিছু দায়ভার আমরা আসলে জনগণের কাছে দিতে চাই। জনগণই 12 তারিখে এগুলোকে ফয়সালা করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা নারী এবং অন্যান্য বিষয়ে আবার ফিরে আসব, তবে তার আগে একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পরে চলমান ফিরে আসবে। আমরা এখন আছি ইশতেহার বিষয়ক আলোচনায়, এবং আমরা বোঝার চেষ্টা করছি যে ইশতেহার বললে পরে আমাদের অতিথিরা বুঝতে পারছেন কিনা। বিরতির পর ফিরে এলাম চলমান নিয়ে। আমরা ইশতেহার নিয়ে আলোচনা করছিলাম। এই আলোচনা আসলে একেবারেই করা হচ্ছে যে ইশতেহারটা বোঝার জন্য, এটা কোনো ধরনের সমালোচনা নয়। আমরা একটা মজার জায়গা পেয়েছি, সেটা হচ্ছে বেসামরিক পরিবহন এবং পর্যটন। এই জায়গাতে তারা বলেছেন হালাল ট্যুরিজম চালু করবেন। হালাল ট্যুরিজম সম্পর্কে আপনাদের ধারণা কি? হালাল ট্যুরিজম সম্পর্কে এটা আমাদের জানতে হবে, তাই না? তাহলে যেদিন আমরা তাদের কাউকে পাবো আমরা সেটা জিজ্ঞেস করব। আমি যেটা বুঝেছি, আপনার প্রথম বাক্যে আমি যেটা বুঝেছি, হালাল ট্যুরিজম বলতে হয়তো তারা এমন কিছু বুঝিয়েছেন যেখানে হয়তো ধরেন মানে ধর্মীয় দিক থেকে হারাম কাজ হয় বা হারাম পানীয় এই জাতীয় কিছু হয়তো থাকবে না। আমার যেটা বোঝার সীমাবদ্ধতা, হয়তো এক ধরনের ট্যুরিজম আছে হারাম ট্যুরিজম। মানে তারা হয়তো মনে করে যে ট্যুরিজম গেলে সবাই এগুলো অবাধ মেলামেশা হয়। কারণ আপনি পত্রিকা দেখেন না যে হোটেলে তরুণী ধরা পড়ছে প্রেমের কথা বলে। আমার ধারণা যে তারা এগুলোকে, এটা তো ভালো, আমি এটা খারাপ সমর্থন করি। তো মানে সমাজের একটা খারাপ দিক, নেগেটিভ দিক থেকে তারা দূর করবে, যুব সমাজকে আসলে ইমানের পথে আনবে, এবং এটা ভালো, আমি এটা সাপোর্ট করি। যাই হোক, এটা বেশ একটা আমার কাছে ভালো মনে হয়েছে, চমৎকার। এবং বেশ কিছু তারা প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা সেগুলো উন্নতি করবেন, সেগুলো বেশ সুন্দর সুন্দর প্রতিশ্রুতি। এবং তারা ধর্ম নৈতিকতার একটা আলাদা জায়গা রেখেছেন যেখানে তারা ধর্মীয় বিষয়ে সব কমিউনিটিকে তারা সম্পৃক্ত করবেন, এবং সেখানে সকল ধর্মের ব্যক্তিদের একটি ছবি দিয়েছেন যেখানে মনে হচ্ছে একজন শিখও আছেন। বাংলাদেশে শিখ গুরুদুয়ারা আছে, তবে আমরা খুব বেশি শিখদেরকে তো বাংলাদেশে দেখি না। তারপর তারা দেখিয়েছেন এই উপমহাদেশের প্রায় সকল ধর্মকে তারা এখানে যুক্ত করেছেন, এটা একটা চমৎকার ব্যাপার। এবং তারা এখানে বলেছেন যে ধর্ম নৈতিকতার মধ্যে ওয়াকফ, দান এবং ধর্মীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার তারা নিশ্চিত করবেন, এবং সামাজিক কল্যাণে মসজিদ ভিত্তিক মক্তব, শিক্ষা, স্বাস্থ্যসেবা এগুলি চালু করবেন। এগুলো কিন্তু খুব ভালো সুন্দর সুন্দর কথা বলেছেন। হজ ও উমরা ব্যবস্থাপনাকে ডিজিটাল সেবা, পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করবেন, এই কথাগুলি বলেছেন। এটা বেশ ভালো। তবে হজ ও উমরার পাশাপাশি অন্য ধর্মেরও তীর্থ হয়, সেই তীর্থ পূজা বা এইসব নিয়ে তারা তেমন কিছু বলেন নাই। মানে রাষ্ট্র হেল্প করবে কিনা বা রাষ্ট্রের ফান্ডে টাকা যাবে কিনা এই জাতীয় কিছু, মানে এইটা তারা বলেন না আর কি। যদিও সবার ছবি দিয়েছেন, কিন্তু এই সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণে তারা মোট 9টি পয়েন্ট দিয়েছেন।
এবং সেখানে হজ ওমরা আছে, ওয়াকফ দান, ধর্মীয় সম্পদ আছে, গবেষণা, সাহিত্য, সমাজসেবা আছে, ইসলামী ফাউন্ডেশন আছে, তারপর ধর্মীয় শিক্ষা নিশ্চিত করার কথা আছে, উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার কথা আছে, ধর্মের সম্প্রীতি নষ্ট করে যারা, এবং প্রতিটি মসজিদ ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানজনক বেতন ভাতার কথা বলা আছে। কিন্তু অন্যান্য ধর্মের যে উৎসব এবং অন্যান্য ধর্মের যে তীর্থ বা অন্যান্য ধর্মের যে উপাসনা আছে সেগুলির ব্যাপারে সরকারি কোনো বিষয় বলা হয় নাই। আচ্ছা, আমি আরেকটা আপনাকে একটু যোগ করি। ছবিটা আছে অবশ্য। আমি একটা জিনিস যোগ করি, আমার তথ্য মনে পড়লো। সেটা হচ্ছে কিছুদিন আগেই আপনার জামাতের তিনি বলেছেন যে বিদেশ থেকে বিভিন্ন ইসলামিক কান্ট্রির জাকাতের ফান্ড এনে উনি এগুলোকে ডিস্ট্রিবিউট করবেন। কিন্তু এটা একটা জেনে রাখা উচিত যে সেটা হচ্ছে কি জাকাত আমাদের ধর্মের একটা মানে অন্যতম একটা স্তম্ভ, এবং এটা সবার উপরে কিন্তু হালাল, সবাই কিন্তু জাকাতটা খেতে পারে না, এটা একটা শ্রেণী আছে। তো সুতরাং উনি ঢালাভাবে যেটা বললো, আমি মনে করি ধরেন এটা আসলে তারা বুঝে হোক না বুঝে হোক, ওরা কিন্তু আসলে নামে জামাত ইসলামী কিন্তু ইসলামের অনেক কিছু তারা সাংঘর্ষিক করে ফেলে। যেমন আপনি খেয়াল করে থাকবেন, তারা কিন্তু বলেছিল যে রোজা পূজা একসাথে বা এই জাতীয় অনেক চটকদারি কথাবার্তা বলেছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, ধরেন এই কথাবার্তাগুলো ধরেন জামাতের নেতা না বলে যদি কোনো একজন অন্য ধর্মের মানুষ বলতো, তাহলে সিনারিওটা কি হতে পারতো। তো সুতরাং আমি মনে করি তারা ইসলামকে ব্যবহার করে, কিন্তু তারা এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে আর একটু সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ না হলে সাধারণ মানুষের সেন্টিমেন্টে এগুলো আঘাত হানে। আমরা স্বাস্থ্যসেবা নিয়ে তাদের একটা বড় পরিকল্পনা দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু বেশ আনন্দের যে জামাতে ইসলাম এবং বিএনপি থেকে প্রচুর চিকিৎসক এইবার এই ভোটে অংশ নিচ্ছেন, এবং জামাতে ইসলামের শীর্ষস্থানীয় দুজন ব্যক্তি চিকিৎসক, ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ এটা তাহের। আমার আপনার জন্য গর্বের, এটা আমাদের সবার জন্য গর্বের, এবং বিএনপি তো প্রচুর ডাক্তার আছেন এবং এমনকি স্বতন্ত্র ডাক্তার আছেন। ডাক্তাররা বেশ রাজনীতিতে সচেতন হয়ে উঠেছেন। তো তাদের বিষয় যেহেতু স্বাস্থ্যসেবা সবার অধিকার এবং স্বাস্থ্য পরিবার কল্যাণে তাদের যে চিন্তা ভাবনা সেটা তারা বলেছেন। তারা বলেছেন যে 300টি অত্যাবশ্যকীয় ঔষধ তারা দিবেন, নিয়ন্ত্রিত করবেন এবং তারা ন্যায্য মূল্যে প্রদান করবেন, এবং পরে এটি 500টি পর্যন্ত তারা ন্যায্য মূল্যে দিবেন। তো মূল্য তো ন্যায্যই, কারণ সরকার তো এটা তৈরি করে দেয়। আমি ডাক্তার হিসেবে এটা বুঝি না, আপনি কি বুঝতে পেরেছেন কিনা? কেননা ন্যায্য মূল্যেই তো ওষুধগুলি বিক্রি হয়। এখন যে বিক্রি হয় সেটাকে অন্যায্য মূল্য, মানে এটা যদি আপনি বলেন যে ন্যায্য মূল্যে এতগুলো ওষুধ আমি বিক্রি করব, তার মানে কম মূল্য কি একই কথা? মানে কম মূল্যে হয়তো তারা অনেক কিছু ইনসেন্টিভ দিতে চাচ্ছে, হয়তো ভর্তুকির এখন তাহলে তো ন্যায্য হলো না, তাহলে ভর্তুকি হলো। মানে ন্যায্য মূল্য ওষুধ বিক্রি, এখন যে ওষুধগুলি বিক্রি হয় বাজারে এগুলি কি অন্যায্য মূল্যে বিক্রি? আমরা তো কিনি ওই হিসেব করে যে ন্যায্য মূল্যেই এগুলি আমাদের কাছে বিক্রি করা হচ্ছে, কিন্তু এখন এখানে কি অন্য কোনো পার্টি ইনভলভ কিনা সেটা তো আসলে আমরা জানি না। কিন্তু ওনারা ন্যায্য বলতে হয়তো বুঝিয়েছেন যে এগুলো আসলে এগুলো থেকে খুব বেশি ব্যবসা করা যাবে না, লিমিটেড ব্যবসা, অথবা এগুলোতে ভর্তুকি অ্যাড করা হবে। এছাড়া তো আমার কাছে আমার যেটা কমন সেন্স যেটা মানতে আসলে আর কি। টিকাদান সম্পর্কে আপনার ধারণা কিরকম? আমি তো ইপিআই শিডিউল সম্পর্কে জানেন, ইপিআই শিডিউল জানেন। জি। আর টিকার উৎপাদন সম্পর্কে আপনার ধারণা আছে? টিকার উৎপাদন সম্পর্কে আমি যতটুকু জানি বেশিরভাগ টিকাই আমাদের বাইরের WHO এর ফান্ড থেকে আসে, আর কিছু লোকালে আমাদের তৈরি করা হয়, যেগুলো হচ্ছে কম মূল্যে সরকারের সাপ্লাই দেওয়া হয়, যেমন হেপাটাইটিস বি, সি, এগুলা, টিটেনাস, এগুলো। বাংলাদেশে টিকা উৎপাদন এটা কি ব্যবসায়িকভাবে লাভজনক? সব টিকার উৎপাদন, সব ধরনের টিকা? না, সব ধরনের টিকা তো পোলিও টিকা কি পৃথিবীর যে কোনো দেশ বানাতে পারে? না, যে কোনো দেশ বানাতে পারে না। এটা কারণ টেম্পারেচার মেইনটেইন করতে অনেক কিছু মেইনটেইন করতে হয় এখানে। না, এটা আর একটা কাহিনী আছে। পোলিও টিকার যে স্টক, এটা সব দেশ এটা ব্যবহার করার পারমিশন নাই। যেমন বসন্তের টিকা যেটা ছিল সেটা সবার কাছে এটা স্টক রাখার বিষয় নাই। সব টিকা সব দেশ বানাতে পারে না, এই ব্যাপারে একটা নীতিমালা আছে। তারা বলেছেন টিকাদান কর্মসূচিতে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা তারা অর্জন করবেন। এটা আমার মনে হয় যে একদিন আমরা তাদেরকে যখন পাবো তাদেরকে জিজ্ঞেস করবো। আমরা আসলে আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম যে আপনাদের কাছে কতটুকু এটা পরিষ্কার হয়। আপনি একজন ডাক্তার, আপনার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়েছে কি? না, আমার কাছে পরিষ্কার হয়নি, এবং এগুলা মানে এক লাইনে ওরা শেষ করে দিয়েছে। আমি মনে করি যে প্রত্যেকটা জিনিসের রোড ম্যাপ দেওয়া উচিত। আমি একটা প্রশ্ন যোগ করি, কিছুদিন আগে ওনারা একটা একটা ফেস্ট করেছিল সম্ভবত, সেখানে তারা বলেছিল যে স্বাস্থ্যের বাজেট 6 থেকে 8% করতে হয়। এখন WHO এর রিকমেন্ডেশনে কিন্তু 5% পর্যন্ত, এবং এটা আসলে ধরেন বিএনপি দেখাইছে 5% ওরা অর্জন করতে চায়। বাংলাদেশে এই মুহূর্তে 2.4 রয়েছে, বিএনপি ধাপে ধাপে এটাকে 5% অর্জন করতে চায়। তারা এখন দেখুন মানে বিএনপিকে কপি করতে হবে, অথবা বিএনপি একটা কিছু বলছে আর একটু বাড়াবাড়াই বলতে হবে। তাদের আসলে এই নেচারটা তাদের মধ্যে রয়েছে, যার কারণে এই নেচার থাকার কারণে আসলে তাদের এই পলিসিগুলোতে আসলে ধরেন কিছুটা মানে একদমই আরেকটা জিনিস বাজারি মনে হচ্ছে। আপনি ডাক্তার বলে সকল হাসপাতালে নারী এবং শিশু চিকিৎসা অগ্রাধিকার প্রদান করা হবে। অগ্রাধিকার আছেই, নারী এবং শিশু চিকিৎসায় অগ্রাধিকার, কিন্তু রোগীর বেলা আমরা অগ্রাধিকার আসলে কিভাবে দিই? তার লিঙ্গ ভিত্তিক অগ্রাধিকার দেই নাকি রোগের তীব্রতার ভিত্তিতে অগ্রাধিকার? রোগের তীব্রতা বিপরীতে, এবং কোনটা আমাদের তো ক্রাইটেরিয়া আছে, কোনটা ইমার্জেন্সি, কোনটা মানে
আউটডোর ওপিডি বেস্ট বা কোনটাকে ভর্তি রোগী লাগবে, এটা তো আমাদের মেডিকেল গাইডলাইনে রয়েছে। তো এটা আলাদাভাবে এভাবে কি ওরা সর্ট আউট করে দিচ্ছে লিঙ্গ হলেই যে আমি, কারণ আমার কাছে নারী আর শিশু হাসপাতালে ঢুকলে আগে চিকিৎসা না দেবে ওর তো আলাদা ওয়ার্ড আছে ওনার তো আর আমার ধরেন অন্য ওয়ার্ড, ধরেন একটা নারী সমস্যা নিয়ে আসলো, গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে আসলো, সে তার কার্ডিওলজি ওয়ার্ডে যাবে না, তাই না? কিংবা একটা শিশুর রোগ সেটা অ্যাডাল্ট ওয়ার্ডে যাবে না। তো এটা তো কমন সেন্সের ইস্যু আসলে। আরেকটা তারা বলেছেন যে মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল কলেজ, হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি তারা নিষিদ্ধ করবেন। তাহলে এনডিএফ এর কি হবে? এনডিএফ তো তাদের দলীয় সংগঠন, তারা বলেছেন এটা তারা নিষিদ্ধ করবে, দলীয় রাজনীতি সব সরকারি তাহলে জায়গায় হয়তো তারা ইলেকশন 12 এটাকে তারিখে, আমাদের অভিনন্দন জানানো উচিত না 11 তারিখে হয়তো এটা বিলুপ্ত করতে পারে। এত যদি এটা সত্য তাহলে 11 আমি তারিখে কিন্তু বিলুপ্ত এটাকে করবে। অভিনন্দন জানাই। এটা একটা দারুণ সিদ্ধান্ত এবং তারা যদি এটা করতে পারেন এটা বাংলাদেশে একটা ঐতিহাসিক মাইলফলক সিদ্ধান্ত। হবে, এটা একটা মাইলফলক definitely হবে মাইলফলক হবে। যে তারা তাদের যে দলীয় রাজনীতি সেটাকে বন্ধ করতে পারবেন অন্তত ডাক্তারদের মাঝখানে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতির পরে আমরা আরেকটু আলোচনা করব। আমরা একেবারেই ভোটারদের দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করছি, আমরা রাজনৈতিকভাবে এটাকে আলোচনা করছি না। আশা করছি চলমান দেখবেন এবং আমরা এই চমৎকার ইশতেহার, এর যে ডিজাইন, এর যে ছবি, এই পুরো ব্যাপারটাই বেশ আধুনিক, আপনারা ইন্টারনেটে গেলে দেখতে পাবেন। তবে আমরা কথাবার্তাগুলিকে বোঝার চেষ্টা করছি, কেননা লিখলেই তো হয় না, যে পরে তার বুঝতেও হয়, এবং অনুষ্ঠান দেখলেই হয় না, বিরতির পর অনুষ্ঠানের সঙ্গে থাকতে হয়। চলুন বিরতি নিয়ে আসি। বিরতির পর ফিরে এলাম চলমান নিয়ে। এবার আমরা যাব জনাব মোশাররফ ঠাকুর আপনার কাছে। আমরা নারীদেরকে নিয়ে তাদের বেশ কিছু প্রতিশ্রুতি দেখেছি। তার মধ্যে একটা, তারা অনেকদিন থেকেই বলছেন প্রেগনেন্ট নারীদেরকে তারা 5 ঘন্টা বা 5.5 ঘন্টা কাজ করতে দিবেন যখন প্রেগন্যান্সিতে থাকবেন, এবং তারপরেও তাদের জন্য বিশেষ সুবিধার কথা তারা বলেছেন। এবং পাশাপাশি তারা বেশ কিছু বিষয় বলেছেন, যার মধ্যে একটি হচ্ছে ব্রেস্ট ফিডিং কর্নার তৈরি করা, নামাজের জায়গা ঠিক করে দেওয়া, এরকম বিষয়গুলি। কিন্তু এইগুলি কি আসলে এখন নাই বাংলাদেশে? আর শুধু নারীদের বিষয়ে যখনই এসেছে দেখা গেছে খুবই জোর দেওয়া হচ্ছে গর্ভবতী নারীদের বেলায়। কিন্তু গর্ভবান বা গর্ভবতী নারী তো ধরেন জীবনের একটা পর্যায়ে, ধরেন 18 থেকে 30, 35, 40-এর মধ্যে, কিন্তু নারী তো আরও আছেন। তো এদের ব্যাপারে আসলে কি হতে পারে, বা এটা আমার একটা প্রশ্ন। তো আপনার কি মনে হয় যে নারীদের নিয়ে তারা যা যা বলেছেন, আপনি তো কিছু কিছু জানেন, আপনার কি মনে হয় যে এটি কতটুকু বাস্তবসম্মত? প্রথম কথা হচ্ছে যে নারীর গর্ভকালীন সময়, এটা কোন সময় থেকে ধরবেন? এটা কি ডে 1 থেকে ধরবেন? না, সেটাও তারা বলেছেন। হ্যাঁ, তারা বলেছেন যে যারা গর্ভকালীন তারাও বিশেষ সুবিধা পাবেন। না গর্ভকালীন সময়টা কবে থেকে ধরবেন আপনি? এটা যেদিন ডিটেক্ট হইল, ডায়াগনোসিস যেদিন হবে সেদিন থেকে, এই দিন থেকে একেবারে 10 মাস। আমার এখানে কিন্তু মাতৃত্বকালীন ছুটি আছে এখন 6 মাস। হ্যাঁ, মাতৃত্বকালীন ছুটি সেটা আছে লাস্ট ট্রাইমেস্টারে এবং তারপরে জন্মের পরে 3 মাস অথবা একসাথে 6 মাসও নেওয়া যায়, এটা মায়ের ইচ্ছার উপরে। গেল Right. একটা। 2 নম্বর, এইটাকে যদি জটিল করা হয়, তাইলে এই মাতৃত্বকালীন সময়টা দেখুন, একটা মানুষের সার্ভিস টাইমটা কতটুকু? একটা মানুষের সার্ভিস টাইমটা হচ্ছে সে 25 বছরে চাকরিতে ঢুকলো, 59 পর্যন্ত চাকরি করে। তো এই মাতৃত্বকালীন যে গর্ভকালীন বিষয়টা, এটা আমাদের দেশে 22 থেকে 40-এর পরে তো আর নাই। 22 থেকে 40 এভারেজ, হাইয়েস্ট 18 থেকে 40 ধরেন না। আচ্ছা, আমি কর্মজীবী নারীর বিষয় ধরলাম। তো সেই ক্ষেত্রে আপনি এর পরে যে আমার আরও 19 বছর আছে, 40-এর পরে যে আরও 19 বছর আছে, অর্ধেকের বেশি সময়, ওইটার সম্বন্ধে বক্তব্যটা কি? ব্রেস্ট ফিডিং কর্নার কি এখন বাংলাদেশে নাই? প্রায় আমি তো সব কারখানাতেই দেখি যে ব্রেস্ট ফিডিং কর্নার আছে, সচিবালয়ে আছে, ডে কেয়ার সেন্টার আছে বাচ্চাদের। তো এটা নতুন কি জিনিস? আমার তো মনে হয় যে এটা চ্যাট জিপিটি যে এআই দিয়া যদি করে, যে এইরকম একটা অর্ডার করে যে এইরকম আমার একটা লিখে দাও, ম্যানিফেস্টো লিখে দাও, তো চ্যাট জিপিটি এর থেকে সুন্দর লিখে দিবি। এটাই আপনার ধারণা? আমার কাছে এরকমই হয়েছে। নারীর স্বাস্থ্য এবং খেলাধুলা নিয়ে তারা কিন্তু বলেছেন, এবং নারীর স্বাস্থ্য খেলাধুলায় তারা বলেছেন মানসিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও ক্যান্সার সচেতনতায় প্রতিটি জেলায় নারী স্বাস্থ্য কেন্দ্র তারা আলাদা করে দিবেন। এখন থেকে কি নারীদের হাসপাতাল আর পুরুষের হাসপাতাল আলাদা হবে? ডাক্তাররা, আমি আপনাকে বলি, এটা নারী স্বাস্থ্য কেন্দ্র, এইটা আমাকে বলি যে এটা আফগানিস্তানের দিকে যাচ্ছে। আফগানিস্তানে যেমন মেয়েদের ডাক্তার হওয়া বন্ধ করে দিয়েছে, মেয়েদের না, এখানে প্রচুর ডাক্তার আছে, সেই ডাক্তাররা অনেকে ছাত্রী সংস্থা করেন, এত সহজে এটা বন্ধ করা যে যাবে এত যদি আফগানিস্তানের দিকে যাচ্ছে, এই যারা ছাত্রী শিবির করেন, নাকি ছাত্রী আছেন শিবির করেন, ছাত্র শিবির করা
ছাত্রীরা যারা, এরা যদি এই প্রসেসটা বন্ধ হয়ে যায়, তাইলে এক সময় কি হবে, যে জামাতি যে ভাইদের স্ত্রীরা কোন ডাক্তারের কাছে যান? পুরুষের ডাক্তারের কাছে যাবেন, গেল একটা। 2 নম্বর, স্বাস্থ্য পুরুষ এবং নারীর দুইটা কি আলাদা বিষয়? দুটো নারী আলাদা এবং বিষয় শিশু হতে পারে? স্বাস্থ্য আলাদা করি আমরা, কিন্তু হাসপাতালে আমরা আলাদা করে নারী হাসপাতাল সাধারণত করি না আর কি। তো আমরা আলাদা করার বিষয়টা মাতৃ স্বাস্থ্য হাসপাতাল করি, যখন সে প্রেগনেন্ট হয় তখন আমরা মা ও শিশু হাসপাতাল করি। কিন্তু সব হাসপাতালে, অন্যান্য জেনারেল হাসপাতালে কিন্তু আলাদা করে আমরা নারীদের জন্য ব্যবস্থা করি কার্ডিয়াক না। হসপিটালের প্রশ্নে আপনি পুরুষ মহিলা আলাদা করবেন কিভাবে? নিউরো হসপিটাল, নিউরো হসপিটাল, অর্থোপেডিক হসপিটাল, এগুলো নারী পুরুষ আলাদা করবেন কেন? তাহলে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা হসপিটাল করবেন। মহিলা অর্থোপেডিক হসপিটাল, মহিলা সচিবালয়, মহিলা সচিবালয়, পুরুষ সচিবালয়, মহিলা কি বলে রেসপিরেটরি হসপিটাল, এইগুলো কি আলাদা আলাদা করবেন? মহিলা কিডনি হসপিটাল আলাদা করবেন? মহিলা বাংলাদেশ সেনাবাহিনী, পুরুষ বাংলাদেশ সেনাবাহিনী। নারীদের ড্রেস কোড নিয়ে একটা প্রশ্ন আছে সব জায়গায়, এই বিষয়ে তারা কোনো কিছু বলেন নাই। কিন্তু অনেক নারী, বিশেষ করে যারা শহরে কর্মক্ষম নারী, গার্মেন্টসে যারা চাকরি করেন, তারা কিন্তু নারীর ড্রেস কোড বিষয়ে বেশ শঙ্কা প্রকাশ করেছেন। কারণ আমরা দেখেছি হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকের ড্রেস কোড চালু করার চেষ্টা হয়েছিল, এই বিষয়ে কিন্তু তারা কোনো কিছু বলেন নাই। এই প্রশ্নের উত্তর কি তাদের কাছে চাওয়া যেতে পারে? অবশ্যই আমরা এখানে 41 বা 42টি পয়েন্ট রয়েছে, আমি মনে করি যে প্রত্যেকটি পয়েন্টের ব্যাখ্যা চাওয়া উচিত এবং যারা যারা পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাগুলো রোডম্যাপে জানা উচিত। কারণ আমরা জনগণ, সাধারণ ভোটাররা যে ভোট দিব, আমরা কিসের বেসিসে ভোট দিব? মানে আমি ধরেন বাজারে একটা কথাবার্তা বলেই হলো না, যখন আমি এখন আপনি বললে হবে না যে আমি কালকে বাংলাদেশে একটা বুর্জ খলিফা বানাবো। এখন আমি যে বুর্জ খলিফা বানাবো, এটা কোন কোন প্রসেসে বানাবো, টাকা পাবো কোত্থেকে, এটার ম্যান পাওয়ার আনবো কোত্থেকে, ফান্ড আনবো কোত্থেকে, এক্সিকিউশন টাইম কত, সব কিছু তো বলতে হবে। মানে আপনি রাজনীতি করতে আসছেন, একটা দল ক্ষমতা যেতে যাচ্ছেন, আপনারা তো ক্ষমতা যেতে চাইলে তো জনগণকে জিনিসগুলো অবশ্যই ক্লিয়ার করে রাখা উচিত। কারণ না হলে তো আপনি জনগণের সাথে প্রতারণা করতেছেন, আগে প্রতারণা, পরের প্রতারণা, মাঝখানের প্রতারণা। বেশ উচ্চাভিলাষী তাদের পরিকল্পনা রয়েছে। তারা ভূমি ব্যবস্থাপনার কথা বলেছেন, সকলের জন্য আবাসন নিশ্চিত করবেন বলেছেন, সকল মানুষের জন্য আবাসন নিশ্চিত করবেন বলেছেন। এটা একটা অত্যন্ত উচ্চাভিলাষী পরিকল্পনা। এগুলি সফল হলে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে অভাব বলতে, দারিদ্র্য বলতে কোনো কিছুই থাকবে না। তবে একটা জিনিস আপনাদের দুজনের কাছে জানতে চাই, সেটা হচ্ছে তারা 2040 সাল পর্যন্ত একটি পরিকল্পনার কথা বলেছেন। তো যখন পতিত ফ্যাসিস্ট সরকার ছিল, তারা যখন 2041 সাল বলতেন, আমরা বলতাম যে উনি এখনই জানেন যে উনি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, বা 41 সালের পরিকল্পনা এখনই বানাচ্ছেন, যদিও পরিকল্পনা দীর্ঘমেয়াদী করতে হয়। তো তারা 2040 পর্যন্ত একটা পরিকল্পনার কথা বলেছেন। আপনার কি মনে হয় যে এইটা তারা কি ভেবে বলছেন যে 2040-এর জন্য তারা যে পরিকল্পনাটা বানিয়ে যাবেন, সেটা তারা আগামী 5 বছর পরে আবার ক্ষমতায় ফিরে এসে, মানে এইবার তো ক্ষমতা পাচ্ছেনই প্রায়, ধরে নেওয়া যাচ্ছে নাকি? না, এটা আপনার মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে না। আপনার মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, ধরেন তারা ক্ষমতায় গেলেন, তাহলে কি 2040 সাল পর্যন্ত তারা থাকবেন? এখন যদি একবার ক্ষমতা আসে, তাহলে পরবর্তীতে যে ক্ষমতা আসবে এটা তো কোনো নিশ্চয়তা নাই। তো তারা হয়তো এটা মনে করতে পারতেছে যে তারা আমাদের দেশের যে রীতি, তাতে তো আমরা দেখি এক সরকার এসে আগের সরকারের সব যদি আপনার একটা তত্ত্বাবধায়ক সরকার থাকে তখন চেঞ্জ হবে। আপনি যদি আবার হাসিনার মতো ফেসিবাদী কায়দা শুরু করে দেন, তাহলে তো আপনি হাসিনার মতো 41 কেন, আপনি তো 61 সালে বলতে পারেন। কিন্তু 40 সাল পর্যন্ত পরিকল্পনা করাটা তো বেশ একটা চমৎকার ব্যাপার। এটা তো আমরা সাধুবাদ জানাতে পারি। মিশনগুলো তো লম্বা-লম্বি হওয়া উচিত, লম্বা-লম্বি হয়েছে। এখন তারা, আমার কথা হচ্ছে 40 না, তারা যদি 21 সাল পর্যন্ত প্ল্যান করে থাকে, এটাও আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে কি, তারা যে নতুনত্ব দেখাতে চাচ্ছে, আমি কোনো নতুনত্ব খুঁজে পাচ্ছি না, 1 নম্বর কথা আমার। 2 নম্বর কথা হচ্ছে যে নতুনত্ব যদি থেকেও থাকে বা ওরা দাবি করে থাকে, তাহলে প্রত্যেকটা জিনিসের রোড ম্যাপ সহ থাকা উচিত, মানে এটার এক্সিকিউশন প্রসেসটাও থাকা উচিত। কারণ না হলে আমি কি বিশ্বাস করবো? কারণ আমি তো বললামই যে আপনি আমাকে, কথার কথা, আপনি আমাকে 10 লাখ টাকা হাওলা দিতে চান, এখন আপনার ব্যাংকে নেই 5 টাকা, তাহলে আপনি আমার 10 লাখ টাকা কিভাবে হাওলা দিবেন? আপনাদের বলতে হবে যে কোত্থেকে টাকার উৎস বা আপনার এই প্রসেসটা কি, সেই জিনিস ক্লিয়ার না থাকলে আমি কি বিশ্বাস করব? তারা একটা চমৎকার কথা বলেছেন, ডাক্তারদের রাজনীতির বেলায় যেমন বলেছেন। তারা বলেছেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দলীয় লেজুড় ভিত্তিক ছাত্র রাজনীতির পরিবর্তে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি প্রচলন করা হবে। কিন্তু আমরা তো সবগুলি এই সংসদে দেখলাম দলীয় লেজুড় ভিত্তিক ছাত্র রাজনীতি হলো, এবং আমরা দেখলাম যে সেইখানে দলীয় প্রচার প্রচারণা বা দলীয় ভাবধারায় উৎসাহিত ছাত্ররা রাজনীতিতে এলেন এবং তারা জিতলেন, এবং তারপরে এই ক্রেডিট কিন্তু তারা দাবি করলেন যে এরা তাদের লোক। তাহলে তারা কি এই সরকার গঠন করার পরে লেজ বাদ দিয়ে দিবেন? মানে তখন আর দাবি করবেন না যে তাদের ছাত্ররা ডাকসুতে জিতেছে, চাকরিতে জিতেছে? আপনি দেখুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগে তো একটা অবস্থা ছিল যে যারা এখন ছাত্র শিবির করেন এরা সবাই ছাত্রলীগ করতেন। যদি 5ই আগস্ট না হইতো, ওনারা তো বলেছেন এটা বন্ধ করে দিবেন, মানে এই দলীয় লেজুর ভিত্তিতে আর কেউ করবে না।
5ই আগস্ট না হইতে এরা আবার ছাত্রলীগে ফেরত যেতেন। 5ই আগস্টের পরে জাতীয়তাবাদী ছাত্রদল যখন মহসিন হল সূর্য সেন হলে পোস্টার লাগাতে গেল, তখন যারা বলল যে কোনো দলীয় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন আমরা করতে দিব না, ছাত্র রাজনীতি করতে দিব না, যারা মফ করলো আইসা চল রাজনীতিতে যাই, এরা প্রত্যেকে শিবির করে, দেখলেন এরা প্রত্যেকে শিবির করে। ইভেন উমামা ফাতেমা যারা মুভ করলো যে কোনো আমরা ছাত্র দলের কমিটি করতে দিব না, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কমিটি করতে দিব না, কুয়েটে। তা আপনারা মানলেন কেন? না না, এখন আমরা মারামারিটা করতে বিয়ে ছাত্র সংগঠনটা মারামারিটা করতে চায় নাই। এবং আজকে সময়ের পরিক্রমায় এরা বেরিয়ে আসলো, এরা ছাত্র লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করছে, এরা শিবির করছে। এরা যখন শিবির যখন দেখবেন, তো বললেন যে এটা বন্ধ করে দিবেন, এটা কি খারাপ? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি দেখবেন যে এরা যত জায়গায় খারাপ অবস্থায় থাকে তখন বলে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন করা যাবে না, যখন এরা ভালো অবস্থায় আসে এরা বলে আমরা শিবির কিন্তু করলাম। তারা তো ভালো অবস্থায় আছে, তাহলে তারা এটা বন্ধ করবেন কেন? আপনি দেখবেন এইটা এমনি বলছে, এবং এরা যত জায়গায় যতটি প্রতিষ্ঠানে বলছে যে আমরা দলীয় রাজনীতি করতে দিব না, ছাত্রদের রাজনীতি করতে দিব না, এই জায়গায় এদের অবস্থা খারাপ ছিল, যেখানে ওদের অবস্থা ভালো হয়েছে এই যে সব জায়গায় শিবির করছে। এবং কুয়েট লাস্ট প্রমাণ এটার। আমরা মোটামুটি অর্ধেক পর্যন্ত করেছি নিচের দিক থেকে, কারণ উপরের দিকের প্রায় সবগুলি কথাই পত্রপত্রিকা আসছে। অনেকেই বলছেন 26টা বিষয় অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু ভেতরের পয়েন্টগুলো আসলে পড়তে হবে। একটা প্রশ্ন করব, তারা বলেছেন যারা পরমাণু বিদ্যুৎ উৎপাদন করবেন এবং পরমাণু বিদ্যুৎ দিয়ে বিদ্যুতের চাহিদা মেটানোর চেষ্টা করবেন কম খরচে, এবং এটা বেশ চমৎকারভাবে বলেছেন। তো পরমাণু বিদ্যুৎ কি তারা আসলে উৎপাদন করার ব্যাপারটা হাতে নিয়েছেন? আসলে দেখুন, পরমাণু আমাদের রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রায় মানে সম্পন্ন হয়েছে, কিন্তু হাসিনার আমল থেকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র 2 এবং 3 আলোচনা চলতেছিল, এবং আমি দায়িত্ব নিয়ে বলতেছি এটা নিয়ে সম্ভবত প্রথমটা তো এখনো চালু হয় নাই। আমি সেটা বলতেছি চালু মানে হয় না, কিন্তু তারা পরিকল্পনা আগে নিয়ে ফেলেছিল। এবং শুধু তাই না, আপনি খেয়াল করে থাকুন যখন 24 ইলেকশনের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকাও এসেছিল, সে এসেছিল বাংলাদেশের দুটি কারণে মূলত। একটি হচ্ছে এয়ারবাস বিক্রি করার জন্য, আর সেকেন্ড হচ্ছে কি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র 2টা নেওয়ার জন্য। এখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আমি যতটুকু জানি সেটা হচ্ছে ফ্রান্সের সাথে বাংলাদেশ মৌখিকভাবে কথা দিয়েছে, কিন্তু এটা সাউথ কোরিয়া চাচ্ছে বাংলাদেশের কাছে। সুতরাং এটা হাসিনারই প্ল্যান। এখন বেশিরভাগ কিছুই তো আসলে এখন এটা বলতে হয় যে তারা হাসিনার প্ল্যানটাকে গসা মজা করে কিছু এদিক সেদিক করে দিচ্ছে, নতুনত্ব আমি কিছুই পাইনি। এবার শুধু তাই না, আমি আপনাকে বলি না, ওটা আমি বলতেছি না যে হাসিনাকে আমি ডিফেন্ড করতেছি না বা হাসিনাকে স্টাবলিশ করতে যাচ্ছি না, আমরা কিছুই ডিফেন্ড করছি না, কিন্তু আমি মানে ওদের জানতে চেয়েছি আমি তথ্যের খাতিরে এটা বললাম। পরমাণুটা ভালো ছিল না, না ভালো এখন ধরেন হাসিনার আমলে কিন্তু উন্নয়ন নিয়ে কিন্তু আমরা প্রশ্ন তুলি না, আমরা প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। ধরেন আপনি যদি উন্নয়নটা করবেন, কিন্তু বালিশ করেছে না, দুর্নীতিতে আমরা প্রশ্ন এক্স্যাক্টলি। করেছি। এখন আপনি বেশি করতে এই উন্নয়নটা সাস্টেনেবল হয় না। আমাদের প্রশ্ন ছিল ৭৬,০০০ টাকা না কত টাকা বালিশের দাম ছিল, চেয়ারের দাম ছিল, এরকম ঢাকা মেডিকেল এরকম পত্রপত্রিকাতে আমরা দেখেছি, রিপোর্টে দেখেছি। তো সুতরাং তারা আসলে যেগুলি জিনিস দিচ্ছে এগুলো আসলে নতুন কিছু নয়, বরং তারা আসলে নতুন কিছু না দিতে পারে। বিএনপি একটা ফ্যামিলি কার্ড দিয়েছে, এখন এটা নিয়ে ওদের সাথে গাঁট দেওয়া হচ্ছে। আপনি দেখেন তারা কিন্তু গতবার বলছে তোর রাখ তোর ফ্যামিলি কার্ড, মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করতেছে। মানে আমি বুঝতে পারতেছি না যে বিএনপির ফ্যামিলি কার্ডটাও যে খুব বেশি আহামরি কিছু না, কিন্তু এটা এক ফ্যামিলি কার্ড দিয়ে ওরা আসলে শুয়ে পড়ছে। এখন লাস্ট মোমেন্ট ওই যেটা ঠাকুর যেটা বলছিলেন যে চ্যাট জিপিটি দিলে আরো বেশি ভালো লিখতে পারতো, আমার কাছে তাই মনে হচ্ছে। ধরেন আপনি যদি ক্লাস 10-এর একটা ছেলেকে জানিয়ে বলেন যে তুমি কি কি চাও, কেমন বাংলাদেশ দেখতে চাও, সে আরো খুব সুন্দর সুন্দর রচনা লিখতে পারবে। এইবার আমরা আপনার কাছে এসে শেষ করব অনুষ্ঠান। মোশাররফ ঠাকুর, আমরা বিএনপির কাছ থেকে কি আশা করতে পারি? আগামীকাল তারা ইশতেহার দিবেন, আপনার কি মনে হয় এর চেয়ে ভালো ইশতেহার আসবে? আমি মনে করি বিএনপির কাছ থেকে আরও প্র্যাগম্যাটিক একটা ইশতেহার আশা করা উচিত। তবে আমি এটাও মনে করিয়ে দিই আপনাকে যে বাংলাদেশে যত রাজনৈতিক দলিল আছে তার মধ্যে সবচেয়ে অবহেলিত রাজনৈতিক দলিলের নাম হচ্ছে নির্বাচনী ইশতেহার। এটা যখন হয় তখন মনে থাকে, তখন হওয়ার পরে ভুলে যায়। যখন হয় তখন খুব সবাই গবেষণা করেন, সবাই বলেন আরও এইটা যোগ করেন ওইটা যোগ করেন। গভর্নমেন্টে যাওয়ার পরে বিভিন্ন তালগুল পাকিয়ে যায়, বিভিন্ন ক্রাইসিস থাকে, অর্থের ক্রাইসিস থাকে, অর্থমন্ত্রী দারুণভাবে বাধা দেন, এইটা সম্ভব না ওইটা সম্ভব না ওইটা সম্ভব না, এবং অডিট আপত্তি আসে এইগুলো। তারপর এইসব মিলিয়ে আপনাকে বলতেছি যে তখন ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে যায় গভর্নমেন্টের প্রথম বছর। এরপরে দ্বিতীয় বছরে কিছু কিছু মনে থাকে, তৃতীয় বছর থেকে তো শুরু হয় আন্দোলন, এবং চতুর্থ বছর থেকে পরের ইশতেহার লেখা শুরু হয়, বলছে যা যা পারছি করছি এখন। আর পঞ্চম বছর তো
ইয়ানফসি যে এই কিভাবে পাসপোর্ট সারেন্ডার করে তাড়াতাড়ি পাসপোর্ট সারেন্ডার এই যে এরা করছে। তো আমার মনে হয় যে এই জন্য যারা বিএনপির আগেও সরকার চালিয়েছেন এদের তো অনেকেই আছেন, তো এরা নিশ্চয়ই এটা বাস্তবানুক একটা কর্মপন্থা সহকারে এটা দিবেন যে আমার স্বাস্থ্য খাতে 5% বলছেন 2.4 থেকে আমরা 5% ধীরে ধীরে যাব। এইটা হচ্ছে প্র্যাগম্যাটিক, এটা হচ্ছে বাস্তব। তো দেখা যাক, আমরা এখনো জানি না কারণ এটা এবং ছাপা আমি হয়নি। আমরা আশা করছি যে আপনি ফ্যামিলি কার্ডে এগুলা কালকে কত টাকা দিবেন, পাওয়া যাবে, বাজেট থেকে কত সংস্থান হবে এইগুলো বলে দিতে হবে। দেখা যাক, আমরা আশা করছি যে আপনার আশা অনুযায়ী কালকে আমরা একটা ইশতেহার পাবো যেটা নিয়ে আমরা একইভাবে এইখানে আলোচনা করব, অন্য দুজন আলোচনা করব। অবশ্যই আমরা ভালো করতে সার্জারি করব, আপনাদেরকে আনবো না। সার্জারি করার জন্য এমন কাউকে আনবো যে আপনাদের মতোই, যারা এটাকে ওন করে না, যারা এটাকে ওন করে না, হ্যাঁ হ্যাঁ তাদেরকে আনবো, কারণ তাহলে সমালোচনা শক্ত হয়। একটা মজার গল্প আছে, সেটা হচ্ছে যে নির্বাচনের সময় একজন ব্যক্তি ভোট দিতে গিয়ে বলেছেন যে সম্ভাব্য যিনি বিজয়ী তিনি কি ভোট দিতে এসেছিলেন? তো বললো যে হ্যাঁ উনি এসেছিলেন, আধা ঘন্টা আগে ভোট দিয়েছেন। তখন প্রার্থী বলছে আহারে, এই আধা ঘন্টার জন্য তার দেখা পেলাম না, কারণ নির্বাচনে উনি জিতার পর তো 5 বছর ওনার দেখা পাবো না। তো ইশতেহার কি এরকম যে নির্বাচনে জেতার পরে যারা ইশতেহার বানিয়েছিল তারা ভুলে যায় না, আমাদের দেখা পাবেন, আমরা আসবো, তারা ভুলে যায় না যারা গভর্নমেন্টে থাকেন। এই ক্ষেত্রে বহু ধরনের প্রতিকূলতা আছে আমাদের উন্নয়নশীল দেশে। তো এই জন্য আমি বলছি যে আমরা এখান থেকে নতুন একটা আমরা বললাম, সতর্কবাণী উচ্চারণ করলাম যে এটা ভুলে যাবেন না। এবং আমরা আপনাকেও বলছি যে এটা আমাদেরকে ডেকে প্রতিনিয়ত বলবেন যে এই যে বাজেটে এই ছিল ইশতেহারে কি হলো, ইশতেহারের কি হলো, আমাদেরকে ডাকবেন, অন্তত তারা শুনে অন্তত কিছুটা মনে হবে। এটা নিয়ে একটা গল্প আছে, সেটা হচ্ছে যে পথে সেই প্রার্থীর সাথে তার দেখা হয়েছে, তখন সে বলেছে যে এই যে আপনারা এত দারুণ ইশতেহার দিয়েছেন, আপনাদের কি এই ইশতেহারগুলি মনে থাকবে, আপনারা কি কথা রাখবেন? তখন প্রার্থী বলেছে এটা তো নির্বাচনের ইশতেহার, নির্বাচনের দিন পর্যন্ত এটা আমি অবশ্যই মনে রাখবো। এটা প্রেমিকার দেয়া বাহানার মতো আর কি, যে নির্বাচনের দিন পর্যন্ত এটার মেয়াদ, নির্বাচনের দিনের পরে তো এটা নির্বাচনের ইশতেহার আর কি, তখন তো কাজ। তো উনি নির্বাচনের দিন পর্যন্ত এটা মনে রাখবে। আমরা যারা ভোটার, আমরা কিন্তু নির্বাচনের ইশতেহার নির্বাচনের দিন পর্যন্ত মনে রাখবো না, আমরা নির্বাচনের পরে 5 বছর মনে রাখবো, পরের নির্বাচন পর্যন্ত। এবং ইশতেহারে যা লেখা হয়েছে অক্ষরে অক্ষরে তা পালন করতে না পারলেও অন্তত 70 বা 80 ভাগ পূর্ণ করতে না পারলে, ঋণ খেলাপি যেমন ঋণ পরিশোধ না করলে আমরা বলি যে ঠিকমতো ঋণের কিস্তি পরিশোধিত হয় নাই, ঠিক একইভাবে এই ইশতেহারে দেওয়া কথাগুলি যদি ঠিকমতো পূর্ণ করা না হয়, তাহলে যারা দায়িত্ব পাবেন তাদেরকে আমরা কথা খেলাপি, ইশতেহার খেলাপি হিসেবে নতুন নামকরণ করব। অতএব আমার মনে হয় যে আজকের চলমান এখানে শেষ হতে পারে, কারণ আগামী চলমানে আমরা বিএনপির ইশতেহার নিয়ে গল্প করব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।